পরবর্তীকালে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেইটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্কের সমাপ্তি এখনো ঘটেনি। এটা চলমান আছে এবং সেই বিতর্কের জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই বিষয়ে আমাদের বক্তব্য আমরা সংসদে দেব। গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠাকাল থেকেই বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থকে প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে এইখানে সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করেছে, সংগ্রামে যুক্ত হয়েছে এবং এই দেশের রাষ্ট্র সংবিধান সহ পুরো আর্থসামাজিক ব্যবস্থার একটা গণতান্ত্রিক রূপান্তরে লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। গণসংহতি আন্দোলনের দল হিসেবে যাত্রা 2015 সালে শুরু হয়েছে এবং এই দীর্ঘ পথে 2002 সালের প্রতিষ্ঠা এবং 2015 সালে রাজনৈতিক দল হিসেবে যাত্রা এবং আজকে 2026 সাল পর্যন্ত আমরা এই গণসংহতি আন্দোলন হিসেবে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি। বাংলাদেশের রাষ্ট্র সংবিধান, দেশের আইন ব্যবস্থা, দেশের আর্থসামাজিক ব্যবস্থা সমস্ত কিছুর একটা গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য নিয়ে এবং সেই কারণে আমরা নিজেদের শক্তি সংহত করার চেষ্টা করেছি, জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি এবং অপরাপর যখনই যে রাজনৈতিক বাস্তবতায় যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে যে অপরাপর শক্তিগুলোর সাথেও গণতান্ত্রিক প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া যায়, আমরা তখনই সেই ঐক্যের জায়গাতে গিয়েছি। আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ঐক্য গড়ে তুলেছি। সর্বশেষ গণতন্ত্র মঞ্চ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ভূমিকার জায়গা, উদ্যোগী ভূমিকার জায়গা আপনারা অবহিত আছেন এবং কেবল গণতন্ত্র মঞ্চে আমরা সীমাবদ্ধ থাকি। আপনারা জানেন যে আমরা বিএনপির মতো বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে এবং বিএনপি সহ আমরা সহ প্রায় 39টি রাজনৈতিক দল বাংলাদেশের এই যে ফ্যাসিবাদের পতন এবং শাসন ব্যবস্থার বদল একটা গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যকে সামনে রেখে আমরা একটা বৃহত্তর জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছি। এইটা থেকে আমাদের রাজনীতি এটা আসলে ঠিক যে কথাটা আগে একটু বলছিলাম যে বাস্তবত সরকারের দায়িত্ব পালন করাটা একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, মানে সময়ের ব্যাপার আর কি, মানে এটা সময় সাপেক্ষ না, সময়ের ব্যাপার যে মানে আপনার সেখানে তো একটা নির্দিষ্ট সময় দিতে হয়, প্লাস কাজের চাপটা অনেক বড় থাকে। সেই দিক থেকে আবার যখন দলের দায়িত্ব থাকে এবং সেটা অনেক সময় দেখা যায় যে দুটোর কাজের সমন্বয় করাটা কঠিন হয়ে পড়ছে, সেইটাও একটা বড় ফ্যাক্টর ছিল আর কি, যে বাস্তবত এই ডিভিশন অফ লেবারটা দরকার আছে, বিশেষত আমাদের মতো যে সংগঠনগুলো এখনো বিকাশমান তাদের যে মানে শ্রম বিভাজনের জন্য নেতৃত্বের যে মানে মনোযোগ সেইগুলো কিংবা আমার মানে যথেষ্ট নেতৃত্ব থাকা, সেগুলো অনেকগুলো বিষয় ফ্যাক্টর জড়িত আছে। তো সেদিক থেকে ধরেন এখন কিছুটা তো দায়িত্বের জায়গায় হয়তো বাস্তব দায়িত্ব কিংবা কাজের ক্ষেত্রে একটা বিভাজন হয়তো হচ্ছে, কিন্তু যাকে বলে যে মানসিকভাবে আপনি একটা দল যে দায়িত্ব বোধ করেন সেটা থেকে তো আসলে মানে কি বলে যে রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন করেছি যুগপৎ ধারায়, সেই ধারাবাহিকতাতে আমরা সরকারে যোগ দিয়েছি এবং এখনো পর্যন্ত আমরা চেষ্টা করছি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি সেটাকে সফল করার, সেটার লক্ষ্যটা পূরণ করা। সেখানেই গণসংহতি আন্দোলনের ভূমিকার প্রশ্নটা একটা জায়গাতে এসছে যে গণসংহতি আন্দোলনের একটা নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। তো সেই নীতিগত অবস্থানটা আমরা এখন বাস্তব রূপ দিচ্ছি যে আমরা যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থা আমরা সরকারে যোগ দিয়েছি, এই দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি, কিন্তু এটা ঘোষণা দিতে কিছুটা দেরি করেছি কারণ আমাদের নিজস্ব সাংগঠনিক কিছু প্রস্তুতির বিষয় ছিল এবং আমাদের দলের আগামী 8 মে বিশেষ সাংগঠনিক সম্মেলন হবে যেখানে আমাদের নতুন আবার কমিটি পুনর্গঠিত হবে এবং সেই সময় পর্যন্ত বিদ্যমান কমিটিতে আমাদের দলের অন্যতম
সিনিয়র সদস্য, আমাদের রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য এবং দীর্ঘদিনের এই দেশের কৃষক আন্দোলনের সাথে যুক্ত নেতৃত্ব দানকারী ব্যক্তি জনাব দেওয়ান আব্দুর রশিদ নীলু, তিনি আমাদের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন। আমাদের নির্বাহী সমন্বয়কারী আছেন, রাজনৈতিক পরিষদের সদস্য আছে, আমিও রাজনৈতিক পরিষদের সদস্য। আসলে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সম্মেলন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করে, রাজনৈতিক পরিষদ নির্বাচন করে এবং তারপরে প্রধান সমন্বয়কারী এবং নির্বাহী সমন্বয়কারী নির্বাচন করে। ফলে রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আমরা আগেই নির্বাচিত হয়েছি এবং তারপরে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রাপ্ত হয়েছি। কাজেই প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছেড়ে দিলে রাজনৈতিক পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আমাদের যে অবস্থান সেটা বহাল থাকে। ফলে সেই অবস্থা বহাল আছে এবং সেটার মধ্য দিয়ে আমরা আগামী 8ই মে আমাদের কমিটি পুনর্গঠনের কাজটি করব। স্থানটা সেটা স্পষ্টভাবেই আশা করি সামনে আসে যে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করি এবং সেই লক্ষ্যে আমরা আমাদের নিজেদের দলকে যেমন সংহত করার চেষ্টা করেছি জনগণকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে, তেমনি জনগণের মধ্যে বৃহত্তর ঐক্য সৃষ্টির জন্য যখনই আমরা দেখেছি যে অপরাপর রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যকে সামনে আনছেন, তখন আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছি এবং সেইটা যখনই আমরা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচি এটা অন্যান্য দলের মধ্যেও সামনে এসছে, আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছি এবং সেই ঐক্যের ধারাবাহিকতা এখনো বজায় রেখেছি। আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যেই 31 দফা সামনে এসছে। 31 দফা তৈরির প্রেক্ষাপটে যেমন আমাদের দলের দিক থেকে আমাদের 14 দফা কর্মসূচি ছিল। আমরা যখন গণতন্ত্র মঞ্চ গঠন করি, ঘটনাচক্রে গণতন্ত্র মঞ্চ একটা 14 দফা কর্মসূচি সামনে নিয়ে আসে এবং আপনারা জানেন এরপরে বিএনপির পক্ষ থেকে 27 দফা কর্মসূচি দেওয়া হয়েছিল রাষ্ট্র ব্যবস্থা মেরামতের লক্ষ্যে এবং এই পরে আমরা আমাদের মঞ্চের 14 দফা, বিএনপি 27 দফা এবং অপরাপর রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দফাকে একসাথে করে আমরা 31 দফা সেই কর্মসূচিকে সামনে এসেছিল এবং সেই 31 দফার ভিত্তিতেই বলা চলে বিএনপির সাথে সাথে আমরা বাকি আরো 38টি দল আমরা একসাথে যুগপথে আন্দোলনের ধারাবাহিকতা এসেছি এবং সেখান থেকে লক্ষ্যটা ছিল যে সরকারের পতন, শাসন ব্যবস্থার বদল এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করা। তো আমরা সেই ধারাবাহিকতাতেই শাসন ব্যবস্থা সরকারের পতন ঘটেছে, আমরা তারপরে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা চেষ্টা করেছি যে কিভাবে অন্তর্বর্তীকালীন সময়ে এই যে গণতন্ত্রের প্রশ্নটা মানে শাসন ক্ষমতার কিংবা কাঠামোর যে একটা গণতান্ত্রিক রূপান্তর, জবাবদিহি, ক্ষমতার ভারসাম্য তৈরি করা, এই প্রশ্নের সাংবিধানিক সংস্কার কি হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে এবং সেটার পরে এটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একটা বিতর্ক আছে। সেই বিতর্ক সত্ত্বেও নির্বাচন এবং নির্বাচনের পরে কিভাবে এই পথটা এই লক্ষ্যগুলো অর্জন করা যায়, এটা বাস্তবায়ন হবে, সেই প্রসঙ্গ নিয়ে আমাদের লড়াইটা অব্যাহত রাখার প্রশ্ন আছে। দেখুন, জুলাই জাতীয় সনদ নিয়ে তো কোনো বিতর্ক আমরা দেখছি না। জুলাই জাতীয় সনদের বিষয় নিয়ে বরং যে স্বাক্ষর করা হয়েছিল সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করাটাই মূল ফোকাসের জায়গা ছিল। সেখানে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট আছে এবং এখানে তো পরিষ্কারভাবে এই বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছিল যে জুলাই জাতীয় সনদ মানে বিভিন্ন বিষয়ে আমাদের যাদের পার্থক্য হচ্ছে সেটা নোট অফ ডিসেন্ট আকারে থাকবে এবং রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টোতে সেই নোট অফ ডিসেন্ট গুলো তাদের মতামতগুলো নিয়ে জনগণের কাছে যাবে। যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলের মতামতটাই তখন এই পরিবর্তনের ক্ষেত্রে প্রাধান্য পাবে। হয়তো সংসদের মধ্যে কেউ কেউ তাদের অবস্থান কিছুটা বদল করতেও পারে, কিন্তু মূলত মানে ওই সংখ্যাগরিষ্ঠ দলের মতামতটাই প্রাধান্য পাবে। এটা তো জুলাই জাতীয় সনদে যখন তৈরি হচ্ছিল ঐকমত্য কমিশনে, সেখানে একটা এগ্রিড পদ্ধতি, সেটাই সকলের কাছে গ্রহণ করা হয়েছিল। কারণ আপনি যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন কোনো বিরোধ তৈরি হয় এবং সেটা যদি আপনি মানে কোনো সমঝোতার মধ্যে দিয়ে মানে সেই বিরোধের মীমাংসা না হয়, তাহলে মীমাংসার পথটা কি? মীমাংসার পথটা হচ্ছে জনগণ তখন সিদ্ধান্ত গ্রহণ করবে এবং জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কারা কোন মতটাকে তিনি গ্রহণ করছেন অথবা কাদেরকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিজয়ী করছেন এবং তাদের মতটাই তখন স্বাভাবিকভাবে সামনে আসবে। গণতন্ত্র তো জনগণই সার্বভৌম শক্তি, সেই জায়গাটা আমরা
আমরাও এই বিষয়ে খুব স্পষ্টভাবে আমাদের অবস্থান নিয়েছিলাম। আমাদের প্রস্তাবে আমরা যুক্ত হয়েছি এবং এই পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে। পরবর্তীকালে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি কি হবে? সেইটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্কের সমাপ্তি এখনো ঘটেনি। এটা চলমান আছে এবং সেই বিতর্কের জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই বিষয়ে আমাদের বক্তব্য আমরা সংসদে দেব। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।